আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আয়ন লিগ্যাল শোতে। আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি সলিসিটর ফারজানা আফরোজা, আর আমার সাথে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত একজন মুখ, সাইলেক্স লয়ার লুৎফুর রহমান। আমরা এই শোতে আমাদের কমিউনিটির মানুষদের কাজে লাগে, খুব উপকারে আসে সেই ধরনের বিষয়গুলো আলোচনায় নিয়ে আসি, যাতে আমাদেরকে দেখে আপনারা ইনফরমেশনগুলো পান এবং আপনাদের যে লিগ্যাল সমস্যাগুলো আছে সেগুলোকে আপনারা কিছুটা হলেও প্রিপেয়ার হতে পারেন। প্রতিবার শোতে আমরা একটি ডিসক্লেমার দিয়ে থাকি যে এই শোতে আমরা যা কিছু আলোচনা করি সেটি শুধুমাত্র একটি গাইডেন্স। আপনার কোনো স্পেসিফিক লিগ্যাল ইস্যুস থাকলে অবশ্যই কোনো কোয়ালিফাইড সলিসিটরের সাথে কথা বলে অ্যাডভাইসটি নিয়ে নেবেন। প্রিয় দর্শক, আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন। আমরা চলে যাই মূল অনুষ্ঠানে। পরিচয় করে দিচ্ছি আমার অতিথির সাথে। আমাদের সাথে আছেন আজকে সাইলেক্স লয়ার লুৎফুর রহমান। লুৎফুর ভাই, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ, ওয়েলকাম এজ ওয়েল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ আপনি আজ সময় বের করে আমাদের সাথে কথা বলতে এসেছেন। আমার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছে, কারণ আমরা ফ্লায়ার্স আগেই ছেড়ে দিয়েছিলাম। সো আমরা কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, স্পন্সরশিপ লাইসেন্স এবং আইএলআর নিয়ে। এই যে স্পন্সরশিপ লাইসেন্স, এটি বলা যায় যে একটি দ্বার খুলে দিয়েছিল, যে আমরা দেখতে পেয়েছি গত 2 বছর ধরে, সবসময় ছিল বাট গত 2 বছর ধরে যে পরিমাণ আমরা এই ধরনের অ্যাপ্লিকেশনে আমাদের করতে হয়েছে, আমরা ভীষণ রকমভাবে কমিউনিটির মানুষের সাথে যে আমরা খুব এনগেজ হতে পেরেছি। যে প্রশ্নটি আমার শুরুতেই থাকছে সেটি হলো যে এই যে স্পন্সরশিপ লাইসেন্স, এটি নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন আছে যে এটা আসলে কী জিনিস, কে করতে পারে, বা স্পন্সরশিপ লাইসেন্সের পরে এই যে একটা কস্ট, এই ব্যাপারটি আপনি যদি একটু ক্লিয়ার করে আমার দর্শকদের জন্য বলতেন। থ্যাংক ইউ আপনার দর্শকদেরকে, অবশ্যই থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আসলে স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশনটা সবসময় ছিল, সেই 2008 থেকেই ছিল, এবং যে কোনো বিজনেসেরই যাদের স্টাফ রিকোয়ার্ড এই দেশের ইউকে বিজনেসের, তারা সবাই অ্যাপ্লিকেশন করতে পারে, এবং বেশি ডকুমেন্ট দিতে হয় না। 4টা মিনিমাম ডকুমেন্ট দিলেই একটা স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন করা যায়। যেমন বিজনেসের ব্যাংক স্টেটমেন্ট, একটা বিজনেস থাকলে তাকেই পিওআই থাকে, যেমন স্টাফের দেওয়ার জন্য একটা ইন্স্যুরেন্স, বিজনেস এমপ্লয় লাইবিলিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট, অ্যান্ড লিজ বা টেনেন্সি এগ্রিমেন্ট। এই ম্যান্ডেটরি 4টা ডকুমেন্ট, সাথে রেগুলেটরি বডির, যেমন রেস্টুরেন্ট থাকলে ফুড বিজনেসের, সলিসিটার থাকলে সলিসিটার রেগুলেশন, এগুলো দিয়ে লাইসেন্স অ্যাপ্লিকেশন করা যায়। এবং এটা সেই 2008 থেকে পয়েন্ট বেস সিস্টেম যখন স্টার্ট হয়েছে তখন থেকেও ছিল, এবং টাইম এটা ডিফিকাল্ট হয়, মানে ইজি হয়, এইটাই মানে এটা একটা, আমি বলবো এটা গাড়ির গিয়ারের মতো। গভর্নমেন্ট যখন দেখে যে একটু বেশি ফাস্ট চলে যাচ্ছে, তখন এটাকে স্লো করে আবার এটা ফাস্ট করে এভাবে চলতেছে, মানে চেঞ্জ হচ্ছে ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ গভর্নমেন্টের কাছে এটা লিভার, এটা তারা মনে করে এটা কন্ট্রোল মেকানিজম, যে তারা যখন দেখে যে এটা আসলে খুব বেশি হয়ে যাচ্ছে, তাদের এই দেশে স্টাফ লাগবে না, অথবা অনেক সময় অ্যাবিউজ যদি হয়, কারণ এটা যখন ইজি করা হয় তখন অ্যাবিউজের চান্স থাকে, এবং সেটাই হয়েছে। আপনি যদি এই পোস্ট কোভিড বা পোস্ট ব্রেক্সিট যদি দেখেন, কারণ এই রুলটা চেঞ্জ হয়েছে, এই যে অ্যাডভান্টেজটা বর্তমানে যে স্কিল ওয়ার্কার এত বেশি, এটা ছিল 2019-এর পরে, পোস্ট ব্রেক্সিটের পরে, যখন বরিস জনসন লটা চেঞ্জ করলো যে এখন থেকে আরকিউ লেভেল 3, 4, 5, 6-এ নেওয়া যাবে। এর আগে ছিল 2012 থেকে, যখন ডেভিড ক্যামেরন আসলেন, 2008 থেকে ছিল 3, 2, 3, 4, 5, 6 এনিবডি করা যেত। যেমন 3, 4, 5 যখনই বলা হয়, তখন একটা রেস্টুরেন্টের শেফ বলেন, আপনার ম্যানেজার বলেন, আনা যায়, কিচেন ম্যানেজার, রেস্টুরেন্টের শেফ, বুচার শেফ, বিভিন্ন ডিজার্ট শেফ, সৌস শেফ, বিভিন্ন কিছু আনা যায়। তো ওইটা যখন গভর্নমেন্ট 2012-তে ডেবিট কিনে সেটা আবার টাফ করে ফেললো, যে না, এটা হবে না। তখন 2012 থেকে 20 পর্যন্ত, এই যে 19 পর্যন্ত ভেরি ডিফিকাল্ট ছিল, এই কারেন্ট যে সিচুয়েশন ওইটা ছিল। এই 7 বছর কিন্তু শুধু আরকিউ লেভেল 6-এ ওয়ার্ক পারমিট করা যেত। তারপরে 19-এ যখন বরিস জনসন যখন এটা পাস করলো, পোস্ট ব্রেক্সিটের পরে ভাবলো যেহেতু আমরা ইউরোপ থেকে লোক আসতেছে না, লেটস ওপেন দি স্কিল ওয়ার্কার পয়েন্ট বেস সিস্টেম। এইটাতে এসে যখন রিল্যাক্স করলো যে আরকিউ লেভেল 3, 4, 5, 6-এ আনা যাবে, দেন সবাই এটা অপরচুনিটিটা নিল। এই যে আজকে যত বিজনেস ওনাররা যারা আছেন নিয়ে আসছেন বিভিন্ন, এই অপরচুনিটিটা যেহেতু যখন আরকিউ লেভেল 3 আনা যায়, 4 আনা যায়, 5 আনা যায়, কারণ এগুলো হলো মিডিয়াম স্কিল, হাই স্কিল না। এখন আইসা একেবারে লাস্ট যেটা 22 জুলাইয়ে যেটা হচ্ছে লাস্ট ইয়ারে, এখন আবার ব্যাক টু 2012, মানে আপনি আবার আরকিউ লেভেল 6, এখন শুধু হাইলি স্কিল যারা, তারাই আনতে। স্পন্সর লাইসেন্স ঠিকই আছে, শুধু হাইলি স্কিল যারা, যেমন এখন যদি আপনি বলেন একজন রেস্টুরেন্টের ম্যানেজার আসবে, আসতে পারবে না, নতুন শেফ আসবে, আনতে পারবে না, শুধু সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, আইটি, ফিক্সড অনলি 88 পজিশনে আনা যাবে, তাহলে হাইলি স্কিল্ড।
এখনকার নতুন রেজিমে নতুন লাইসেন্স অ্যাপ্লিকেশনে নিউ হায়ারে। হাওয়েভার যারা ওল্ড আসছেন 2020 থেকে এখন পর্যন্ত যে এই যে একটা গ্রুপ আসছেন, উনাদেরকে আবার এক জায়গা থেকে আর জায়গায় মুভ করতে গেলে লাইসেন্স লাগবে। মনে করে এখন নিউ বিজনেস, সে একজন শেফ লাগবে, সে কিন্তু লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে পারে এবং সে শেফ আনতে পারবে। ওই যে 2024-এর আগের কোনো শেফ যদি অন্য রেস্টুরেন্টে এসে থাকে, ওই লাইসেন্স যদি কোনো কারণে রিভোকড হয়, অথবা ওই শেফ যদি এখন হাইলি বেতনে আরেকজন নিয়ে আসতে চায়, মনে করেন সে আসছে 26,000 পাচ্ছে, বাট এখন যে নতুন যে লাইসেন্স অ্যাপ্লিকেশন করছে নিউ ওনার, উনি একজন শেফ আনবে 31,000 স্যালারি দিয়ে, ওই চেঞ্জ অফ এমপ্লয়মেন্টের মাধ্যমে ওই শেফ আসতে পারবে। সুতরাং যারা অলরেডি ইউকেতে চলে আসছে তাদের জন্য এখন লাইসেন্স অ্যাপ্লিকেশনটা মানে যারা নিউ ওনার তারা করে এই অ্যাডভান্টেজটা নিতে পারে। আউটসাইড থেকে এখন আনা ভেরি ডিফিকাল্ট, আনতেও পারবে না, যেটা বললাম যে 3, 4, 5 আউটসাইড থেকে আনতে পারবে না। বাট যারা ইন কান্ট্রিতে যে 2 মিলিয়ন চলে আসছে বা 1 মিলিয়ন যারা স্কিল ওয়ার্কার আসছে, ওদেরকে এই অ্যাডভান্টেজ নিতে পারে সবাই স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন করে। আর স্পন্সর লাইসেন্সের আপনারা যদি মুভিসের সাইটে যান বা আমাদেরও আছে স্পন্সর লাইসেন্স চেকার, ওইখানে গেলে দেখতে পারেন এই মুহূর্তে 130,000 কোম্পানির স্পন্সর লাইসেন্স আছে। এই দেশে মিলিয়ন বিজনেস, কিন্তু বেসিক্যালি মাত্র 130,000 কোম্পানির স্পন্সর লাইসেন্স আছে এবং তারা একমাত্র স্পন্সর করতে পারে স্কিল ওয়ার্কারদেরকে। আচ্ছা, এটি একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারণ অনেকে স্পন্সর লাইসেন্স যে ওটা জেনুইন কিনা এটা জানার জন্য আইদার হোম অফিস অথবা আপনাদের যে পেজ আমাদের একটা পেজ আছে স্পন্সর লাইসেন্স চেকার আছে। হ্যাঁ, এটি ভীষণ রকমের একটি ইউজফুল ইনফরমেশন। এখানে একটা যে প্রশ্ন আপনি যেটা বললেন, যারা অলরেডি ইউকেতে আছে সেই যে একটা সংখ্যা বললেন, তাহলে তাদের এখন ফিউচারটা কি? যে তাদের ফিউচারটা হলো আমরা রেগুলারই পাচ্ছি লাইসেন্স রিভোকড হচ্ছে। কারণ লাইসেন্স রিভোকড হচ্ছে কারণ আমাদের শুধু তো রিভোক না, সাসপেন্ড হচ্ছে, রিভোকড হচ্ছে, আর্লি স্টেজ যেটা সাসপেনশন হচ্ছে, রিভোকড হচ্ছে, কারণ আমাদের এমপ্লয়াররা কমপ্লায়েন্ট না। কারণ এই দেশে একটা কালচার কি, যারা বিগ বিজনেস দে ডোন্ট ওয়ান্ট টু টেক ইনটু দিস রিস্ক, স্কিল ওয়ার্কার বদার করে না, এগুলা যায় না। আর নাহলে আপনি দেখেন মিলিয়ন কোম্পানি এই দেশে 2-3 মিলিয়ন বিজনেস ইন দ্য ইউকে, বাট লাইসেন্স অনলি 130,000। কারণ লাইসেন্স কিন্তু সবাই করে না, বিগ বিজনেসরা করতে চায় না, রিস্কে যায় না, এটা করে না। স্মল বিজনেসরা অ্যাডভান্টেজ নিয়ে করে, কিন্তু এক্সপ্লয়েটও করে, আবার কমপ্লায়েন্ট না। যেমন আপনি আসতেছেন, রাইট স্যালারি দিচ্ছেন না, অনেক কিছু দিচ্ছেন না, কমপ্লায়েন্ট না। তো এখন কি হচ্ছে, যারা ব্যাড আপিল ওরা কিন্তু চলে যাবে, যারা কমপ্লায়েন্ট না, বাট গুড আপিলরা অ্যাডভান্টেজ নিতে পারবে। কীভাবে অ্যাডভান্টেজ নিতে পারবে? বিকজ স্কিল ওয়ার্কাররা ইন এ সার্টেন এক্সটেন্ট আপনি ফিক্সড একটা টাইম পাচ্ছেন, স্কিল স্টাফ পাচ্ছেন, এবং ওরা এখন নতুন যারা মনে করেন, এখন যদি আপনি বলেন তাহলে আমি একজন নিউ বিজনেস, আমি কীভাবে অ্যাডভান্টেজ নিব, যেহেতু এখন টাফ টাইম চলে আসছে, সেও নিউ অ্যাডভান্টেজ নিতে পারবে। উনি একটা নিউ লাইসেন্স যদি করে, তাহলে দেয়ার আর পিপুল হুজ গট লাইসেন্স রিভোক, তারা কোথায় যাবে? তারা তো একটা জায়গায় হোম লাগবে, তখন তারা ওই রিভোকড হইলে আপনার লাইসেন্স থাকলে আপনি পিক করতে, এবং ওদের বেলা স্যালারিও কিন্তু কম। অনেকে জানে না যে আপনি যদি ইন কান্ট্রি সুইচিং করেন তাহলে 31,300 দেওয়া হয়, নো 38,000, নো 41,000। সবাই ভাবে অনেক স্যালারি আপ হয়ে গেছে, এটা সম্ভব না, এটাও ঠিক না। আপনি 31,300 দিয়ে ওই গ্রুপকে যারা অলরেডি চলে আসছে তাদেরকে নিয়ে আসতে পারবেন, এবং এই ক্ষেত্রে অ্যাডভান্টেজগুলো নিউ বিজনেসও নিতে পারে, ওল্ড বিজনেসও নিতে পারে। যদি আপনার স্পন্সর লাইসেন্স থাকে, মনে করেন আপনার পার্সন একজন সেটেল হয়ে গেল, সে চলে গেল, আপনার যেহেতু লাইসেন্স আছে আপনি অন্য জায়গা থেকে আরেকজন নিয়ে আসতে পারবেন ওই পজিশনে আপনার আবার প্রয়োজন লাগলে, বা যখন আপনার প্রয়োজন আপনি, মানে ইন কান্ট্রি সুইচিংয়ের এখন একটা বিরাট সুযোগ। আমি মনে করি যে যদি আমরা প্রপারলি সবাই লাইসেন্স ঠিক মতো কমপ্লায়েন্ট থাকে, কারণ এখন কমপ্লায়েন্ট এটা বিরাট ইস্যু হয়ে যাচ্ছে। প্রতিটা মানুষ যখন এখন এক্সটেনশনের সময় আসতেছে, এই যে আপনি বললেন ওরা কি করবে, মনে করেন 3 ইয়ার্সে কেউ আসছে, এখন তার আরও 2টা বছর দরকার, সে যখনই এক্সটেনশন অ্যাপ্লাই করে এমপ্লয়ার, উইদাউট নোয়িং যে উনি আসলে নন কমপ্লায়েন্ট, এখন হোম অফিস কী করে, যখনই একজনের জন্য এক্সটেনশনের জন্য একটা রিকোয়েস্ট করবেন, একটা অ্যালোকেশন, হোম অফিস তখনই সুযোগ পায়, হয়তো বা আপনি কোম্পানির স্ট্রাকচার চেঞ্জ করছেন আপনি জানান নাই, অথবা আপনি ব্যাংকে টাকা দিচ্ছেন না, স্যালারি জানান নাই, এই যে তারা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে সব কিছু নিয়ে আপনাকে চেক করে নন কমপ্লায়েন্ট হিসেবে লাইসেন্সটা রিভোক করে বা সাসপেন্ড করে। তার মানে আপনি অ্যালোকেশন তো পাচ্ছেনই না, আপনি ইউর কাম আন্ডার স্ক্রুটিনি, হয়তো বা তারা চেক করে নেই, তখন চেক করবে। সুতরাং কমপ্লায়েন্টটা ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো ভীষণ রকম একটা রিস্ক একটা কোম্পানির জন্য, যে আমি শুধু একটা কোম্পানির লাইসেন্স নিয়ে নিলাম আর আমি কয়েকজন এমপ্লয়ি নিয়ে আসলাম আর আমি কমপ্লায়েন্ট থাকলাম না, তাহলে তো আমার একটা বড় একটা রিস্ক থাকলো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, যে ওই যে আপনি বললেন 3 বছর আর 2 বছর, যে অনেকেই যে স্কিল ওয়ার্কার ফার্স্ট 3 ইয়ার্স নেয়, পরে 2 বছর যে এক্সটেনশনের সময়টা,
এখন যে ব্যাপারটা আসছে যে এই যে 3 ইয়ার্স আর 2 ইয়ার্স, অনেক সময় দেখা যায় যে কোম্পানি 3 ইয়ার্স শেষ হওয়ার আগে কোনো একজন এমপ্লয়ি তার কোম্পানি রিভোকড হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে, তখন তার আসলে রেমেডিটা কি? কারণ আরও যে তার বাকি সময়টা আছে ওইটাকে সে কীভাবে রিচ করছে? সে মাস্ট ইয়েস টু ফাইন্ড। কারণ নর্মালি কী হয়, কেয়ার সেক্টরে এখন একটা অ্যাডভান্টেজ, বা আমি বলবো এটা অ্যাডভান্টেজ, কেয়ার সেক্টরের এক্সপ্লয়টেশনের কারণে হোম অফিস একটা ডিসিশন নিয়েছে, সেটা হলো তাদের যদি লাইসেন্স রিভোকড হয় তারা ইমিডিয়েট কার্টেলমেন্ট পাচ্ছে না। সুতরাং তারা আগামী যদি তাদের ভিসা 27 পর্যন্ত থাকে বা 28 পর্যন্ত থাকে, তারা কার্টেলমেন্ট পাচ্ছে না। সুতরাং দে হ্যাভ প্লেন্টি অফ টাইম টু ফাইন্ড অ্যানাদার এমপ্লয়ার। দে ক্যান আপস্কিল, ড্রাইভিং শিখতে পারে, ড্রাইভিংয়ের একটা ভ্যালু আছে, তারপর আরও যে কাজ করছে, ট্রেনিং করছে, এগুলা দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারে। কারণ যেহেতু এখন কেয়ার সেক্টররা আউট কান্ট্রি থেকে আর আনতে পারবে না, সুতরাং এইখানে সুযোগ আছে অন্য জব পাওয়ার। সুতরাং তাদের হাতে এনাফ সময় আছে, দে ক্যান ফাইন্ড অ্যানাদার এমপ্লয়ার। নন কেয়ার সেক্টরে যেগুলা, তারা কিন্তু লাইসেন্সটা রিভোকড হলে 60 দিনের চিঠি পেয়ে যায়। তখন 60 দিনের যদি চিঠি পেয়ে যায়, তার মানে তারা দ্য মোমেন্ট লাইসেন্স গেট রিভোকড, ওই কার্টেলমেন্ট আসতে প্রায় 2 মাস লাগে, প্লাস আরও 60 দিন হলো কার্টেলমেন্টের, মানে আপনার হাতে 4 মাস আছে। এই 4 মাসের মধ্যে আপনাকে একটু ফাইন্ড অ্যানাদার এমপ্লয়ার। ওই এমপ্লয়ার আপনাকে সুইচ করে নিতে পারবে। অনেক ক্ষেত্রে ও আবার অন্য জায়গায় যদি পার্টনার হয়েও, যেটাকে আমরা সেলফ স্পন্সরশিপ বলি, যে যার মনে করেন ভিসা কাটিল হইলো, তখন সে কি করবে? সে তখন তার যে কোনো একটা আইডিয়া থাকে, কারণ এই দেশে আসছে 2-3 বছর হয়েছে, সে কোথাও শেফ আছে, সে অন্য জায়গায় গিয়ে যদি পার্টনার হয়ে বিজনেস করে ওইখানে শেফ স্কিলটা তার চেঞ্জ ওভার করে, সেটাও সম্ভব। এবং এই 3 ইয়ার্সটা তখন তার কাউন্ট হবে। সুতরাং যখনই 60 ডেজ চলে আসবে, ক্লক স্টার্টস, এবং ওই টাইমের মধ্যে তাকে সামহাও আরেকটা ভিসাতে যেতে হবে স্কিল ওয়ার্কারে, তাইলেই তার 5 ইয়ার্স কাউন্ট হবে। তাহলে ওই যে 2 মাস, এই যে 60 ডেজ, ওটা কি তাহলে বাদ যাবে টোটাল ইয়ে থেকে? কখনো ওটাও কাউন্ট হবে? ইভেন এমনও আছে, মনে করেন আপনার 60 দিন আছে, আপনি ঠিক 59 ডেজের মধ্যে আপনি একটা অ্যাপ্লিকেশন চাইলেন, মনে করেন ফার্দার লিভ টু রিমেইন ফর আদার রিজন, যে আমি একটা লাইসেন্স অ্যাপ্লিকেশন করছি, ওইটা ডিসিশন আসতে দেরি হচ্ছে, অথবা আমার একটা এমপ্লয়ার পাইছি, উনি কস্ট রিকোয়েস্ট করছে, ওনার এলোকেশন আসতে দেরি হচ্ছে। এই যে আপনার যদি ওইটা আসতে গিয়ে আরও 4 মাস লাগে, 5 মাস লাগে, আপনি যখন কস্টটা পাবেন ওই এমপ্লয়ারের অথবা আপনার লাইসেন্সের, তখন আপনি আবার ব্যাক করে ওইটা আসলে সব টাইম কাউন্ট হবে। বিকজ আপনার ডিউরেশন এজ এ স্কিল ওয়ার্কার, নট এজ এ, অনেকে মনে করে যে আমি 5 বছরের মধ্যে 4 মাস 5 মাস আমার প্রথম আসা পরে এমপ্লয়ার আমাকে কাজ দেখায় নাই, ঠিক মতো আওয়ার দেয় নাই, তাতে কি আমার ইনডিফিনিট এফেক্ট হবে? নো। কারণ আপনি এজ এ লফুল স্কিল ওয়ার্কার যদি 5 ইয়ার্স ডিউরেশন দেখান, দিস ইজ ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো, আপনি যখন ILR করতে যাবেন, তখন যে এমপ্লয়ার, তার লাইসেন্স থাকতে হবে, সে লেটার দিতে হবে, সে 3 মাসের পে স্লিপ দিলেই চলবে। তখন যদি আপনার ব্যাক তারা যায় যে 5টা P60 দেন, 60টা পে স্লিপ দেন, এগুলো কখনো হোম অফিস চায় না। হোম অফিসের গাইডেন্সও লিখে আছে, দে ক্যান গো ব্যাক লাস্ট 12 মান্থ অফ ইউর এমপ্লয়মেন্ট ইফ দে ওয়ান্ট টু। নর্মালি তারা চায় না, বাট ইভেন যদি চায়ও, মানে এটা এখনো করে নাই রুলটা, তখন আপনি যদি বলেন যে ইটস নট মাই ফল্ট, আই ওয়াজ রেডি টু ওয়ার্ক, এমপ্লয়ার ডিডন্ট গিভ মি এ জব, হোয়াট ক্যান আই ডু? আই ওয়াজ লফুল রেসিডেন্ট ইন দ্য ইউকে উইদাউট ব্রেকিং এনি ল। আমি এই দেশে লফুল রেসিডেন্ট ছিলাম এজ এ স্কিল ওয়ার্কার, আমি মিট করছি 5 ইয়ার্স, দ্যাটস ওকে, ইউ ক্যান অ্যাপ্লাই, এবং পিপুল আর পাচ্ছে। এটা তো খুব চমৎকার একটা বিষয়, কারণ অনেকেই আমরা শুনি যে তাদেরকে স্যালারি দেওয়া হয় না, তারা এসছে স্কিল ওয়ার্কার ভিসাতে, তাদের কোনো কাজ নেই, তাদের কোনো স্যালারি নেই, এবং তারা খুব একটা টেনশনের ভেতরে থাকে। আবার দেখা যায় যে কাজ নেই, স্যালারি নেই, ঠিক আছে, কিন্তু 3-4 মাস পর সেটা আবার রিভোক্ট হয়ে গেছে, তখন তারা একটা সমস্যার মধ্যে পড়ে যায়। তখন ওই যে নতুন যে কোম্পানিগুলো খুলছে, সেই কোম্পানিগুলো থেকে তারা অ্যাপ্রোচ করতে পারে এবং নতুন কষ্টটা নিতে পারে। এখানে একটি কোয়েশ্চেন আছে যে আপনি যেটা বলছিলেন যে 3 বছর, 2 বছর পর, 5 বছর, এই যে 5 বছর পর সবারই একটা আশা থাকে যে এই দেশে আসে অনেক হোপ নিয়ে, যে আমি 5 বছর স্কিল ওয়ার্কার ভিসায় থাকবো, তারপর আমি এটা ILR এ সুইচ করব। কিন্তু নতুন যে আমরা ডিসকাশনটা শুনতে পাচ্ছি যে এইটা চেঞ্জ হতে যাচ্ছে, সেই সম্পর্কে যদি কিছু বলতেন। এটা নিয়ে একটা দারুণ, যে চেঞ্জ হচ্ছে কথাটা আসলে এপ্রিলে চেঞ্জ হওয়ার কথা ছিল, সবচেয়ে যেটা ছিল এপ্রিলে, তো এপ্রিলে কিন্তু চেঞ্জ হয়নি। কারণ এটা নিয়ে লেবার পার্টির মধ্যে জানেন অনেক কথাবার্তা চলতেছে। তাছাড়া অবশ্যই এটা টু এ সার্টেন এক্সটেন্ট আই সাপোর্ট দ্য চেঞ্জ ইজ কামিং, এটা আমি সাপোর্টও করি অনেকটা। বাট দ্য প্রবলেম ইজ রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, যেটা যে জিনিসটা যারা যে প্রমিজে আসছে, কারণ আপনি যদি একটা লেটারে লেখেন ইউ গট ভিসা 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, তাদের প্রত্যেকের অ্যাপ্রুভেল লেটারে কিন্তু এই কথাটা লেখা আছে। একটি কল এসেছে, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, জি জি। আমার প্রশ্নটা হইলো, আপনারা যে এই যে প্রোগ্রাম এটা লইয়া আইছেন, স্পন্সরশিপ লাইসেন্স, এটা বারা একটা প্রশ্ন করতে পারবো নি? বারাটা হইলো তো বলেন, তো কঠিন না, মানে প্রশ্নটা হইলো এই যে আমরা যে ব্রিটিশ পাসপোর্ট যেন বানাই, ব্রিটিশ পাসপোর্ট, জি, বানানোর আগে একটা ওয়াথ করা হয়, ওয়াথ যেন করা, এটা ওয়াথটা মানে
এটা আমার একটু বাংলায় বুঝাইবানি, এই যে পথ করা যে হয় জি এটা বাংলা মানে তারা কিতা হয়, আমরা কিতা হইতে এটা বাংলায় একটু সুন্দর করে বুঝাইতে আমাদের। আচ্ছা, আমি বুঝছি আপনার যে উনি সিটিজেনশিপে আপনি যখন যাবেন, ওথ মানে শপথ করা, বাংলায় যেটা বলা হয় আপনি শপথ করবেন, ওইখানে তাদের বাইবেল নিয়েও করা যায়। যেহেতু আমরা যদি আপনি মুসলিম, ডেফিনেটলি খ্রিস্টান বাইবেল না নিয়েও করতে পারেন। ওদের অ্যাফার্মেশন বলে, ওদের একটা লাইন লেখা আছে যে আমি রানীর বা এই দেশের যে লো মেনটেন করব। এইটার মানে এটা না যে তাদের বাইবেল নিয়ে করতে হবে। এটা অ্যাফার্মেশন। আপনি যাওয়ার পরে আপনাকে একটা চয়েস দিবে যে আপনি কি নিয়ে ওথ করবেন, এবং আপনি চুজ করতে পারবেন যে আপনি এইটা নিয়ে ওথ করবেন, যে এই দেশের ল অ্যাবাইডিং থাকবেন, রাজাকে মানে এই দেশের রয়্যাল সিস্টেম বা এগুলো মানতেছেন। এইটাই হলো মেইন ওথ করাটা। ওথ মানে শপথ করা, বাট আপনার দুইটা অপশন দিবে, আপনি কোন অপশনটা নেবেন। ঠিক আছে? হ্যালো, ওকে, আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা ছিলাম হচ্ছে 5 বছর থেকে 10 বছরে যেটা যাচ্ছে, যে ট্রানজিশন পিরিয়ডটা। হ্যাঁ, তো 5 বছর থেকে 10 বছর যে ট্রানজিশন পিরিয়ডটা যাচ্ছে, এটা আমার কেসটা এটা হোয়াইট পেপারের প্রপোজাল। সাধারণত একটা হোয়াইট পেপার যখন আসে তখন এটাকে ডিবেট হয়, তারপর এটা পার্লামেন্টে আসে, তারপর বিল পাস হয়। ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক সময় বিল পাস না হয়ে তারা ওই স্টেটমেন্ট অফ চেঞ্জের মাধ্যমে নিয়ে আসে, অনেক বড় বড় জিনিস চেঞ্জ করে নিয়ে আসে। তো আমাদের যখন তারা এই প্রপোজালটা আসার পরে, যখন শাবানা মাহমুদ বলছিল যে এটা স্টেটমেন্ট অফ চেঞ্জের মাধ্যমে এপ্রিলেই নিয়ে আসবো, এটা ছিল তাদের প্রপোজাল। এবং আমরা ভাবছিলাম যে এপ্রিলের পরেই এটা থেকে এখন থেকে 5 থেকে 10 চলে যাবে, কারণ এটা যে পলিসিটা। কিন্তু দেখা গেল যে না, কনসালটেশন যেটা হয়েছে, কনসালটেশন ফেজে অনেকেই প্রপোজ করছে, এবং আমরা নিজেরা জানি এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট ফোরাম করছিলাম, একটা লবিস্ট গ্রুপ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় এটা প্রতিবাদ করছি যে স্পেশালি রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা হওয়া ঠিক না। যদিও টু এ সার্টেন এক্সটেন্ট আর্ন সেটেলমেন্ট আই সাপোর্ট ইন এ ওয়ে যে পাস। আরেকটি কলার। আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল কোর্স নিয়ে। আমি স্কিলড ওয়ার্কার ভিসায় আছি, কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমার ভিসা গত বছর সেপ্টেম্বরের 15 তারিখে পর্যন্ত এক্সপায়ার ডেট ছিল, কিন্তু আমি স্টিল এখন পর্যন্ত কোর্সের জন্য ওয়েট করতেছি। মানে আপনি কি যে এমপ্লয়ার আছেন সেই এমপ্লয়ারই কাজ করতেছেন, তাই? হ্যাঁ, স্টিল ওইখানেই কাজ করতেছি। তাইলে আপনার গত বছর সেপ্টেম্বরে যে আপনার ভিসা শেষ হইলো, আপনি এখন পর্যন্ত কি ভিসা আছেন তাইলে? ওইটা ওই কোম্পানির যে সলিসিটর আছে উনি বলছেন ওই যে আমার নাকি পেন্ডিং আছে, ওনারা প্রায়োরিটিতে অ্যাপ্লাই করছেন, এখনো কোর্সের জন্য ওরা ওয়েট করতেছে, বাট আমি স্টিল কাজ করতে পারবো, ওরা বলছে এটা। বাট আপনার কোনো একটা অ্যাপ্লিকেশন কি জমা দিছিলেন সেপ্টেম্বরে যখন আপনার ভিসাটা শেষ হয়েছিল? হ্যাঁ, অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, উইদাউট সিওএস অ্যাপয়েন্টমেন্ট বারবার চেঞ্জ করতেছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আপনি এখনো ভ্যালিড লিভ আছে, কারণ হইছে নরমালি 18 সপ্তাহ লাগে একটা নরমাল রুটে অ্যাপ্লিকেশন অ্যালোকেশন আসতে। আপনার যে কোয়েশ্চনটা ছিল, বলেন। যদি সবকিছু ঠিক থাকে, 5 ইয়ার আইএলআর রোড থাকে, তো যদি আমার স্টিল 2 ইয়ার হয়ে যায় কোর্স না পাই, তখন এইটার সময়টা কি হবে? সব কাউন্ট হবে, ডোন্ট ওয়ারি, বিকজ ইউ আর আপনি যে স্টে করতেছেন, আপনি যে বর্তমানে আছেন, আপনার পজিশন কিন্তু এজ এ স্কিল ওয়ার্কার। এই অ্যাপ্লিকেশনের যে টাইমটা, এটাকে 3C লিভ বলে। আপনি এই লিভের আন্ডারে আছেন, এবং আপনি সব সময়, এবং আপনি সবচেয়ে বড় কথা, আপনি সেম এমপ্লয়ার আন্ডারে জবও করতেছেন। সুতরাং আপনার ওইটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। যেটা করা দরকার যে আপনার এমপ্লয়ার প্রায়োরিটি সার্ভিস প্রতিদিন 7টার সময় ফোন করে ওইটা পাবে, এবং আপনার এমপ্লয়ারকে বলবেন সাধারণত 7টার ঠিক 20 সেকেন্ড আগে বা 30 সেকেন্ড আগে ফোন করতে, তাইলে প্রায়োরিটি স্লটটা পাবে। প্রতিদিন ওরা 100টা দেয়, ওই স্লটে যদি পাওয়া যান তাহলে 300 পাউন্ড দিয়ে আপনার একটা যে পাবেন, তারপরে অ্যালোকেশন 5 দিনের মধ্যে পেয়ে যাবেন। এইটাও ট্রাই করতে পারে, অথবা 18 সপ্তাহ হইলে অটোমেটিক চলে আসে একটা। আমি জানি না আপনার লয়ার কীভাবে করতেছে, বাট আপনি চিন্তার কিছু কারণে আপনার অ্যাপ্লিকেশন এইভাবে চেঞ্জ করে করে যান, তারপরে ইনশাল্লাহ হবে। কারণ হোম অফিসও জানে যে আপনার এমপ্লয়ার ট্রাই করতেছে। আমরা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, ক্লিয়ার করে যদি বলতেন। আমি বলতেছি যে আপনাকে থ্যাংক ইউ দিতেছি। থ্যাংক ইউ ভেরি স্যার, আই এম হাইলি অ্যাপ্রিশিয়েট টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইটস মাই প্লেজার ভাই। আমি ব্লগও করি, আপনাদের হেল্প অবশ্যই হয়, এবং এর জন্যই করি। থ্যাংক ইউ।
আমরা ছিলাম ওই যে ট্রানজিশন পিরিয়ডটা যেটা ট্রানজিশন পিরিয়ডে, হ্যাঁ, তো ট্রানজিশন পিরিয়ডে যে হোয়াইট পেপার থেকে করার পরে গভর্নমেন্ট যে কনসালটেশন ফেজ ছিল, কনসালটেশন শেষ হয়েছে এবং আপনারা জানেন যে অনেক প্রায় 120,000 লোক আপনার কমপ্লেন করছে যে এই জিনিসটা নিয়ে। তবে এবং এমপিদের আরেকটি কল এসেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে যে আমি লাস্ট 3 ইয়ার ধরে কেয়ার কোম্পানির কাম করাম, তবে আমার সেই মাসে আর কি আমার আর্নিংটা দেখান না। আমার কাছে P60 আছে। আচ্ছা, কেন দেখায় না? HMRC তো মানুষ অনেক সময় অ্যাপসে সবই দেখায়, কেন দেখায় না? আপনি HMRC কাস্টমার সার্ভিসে ফোন দেন, দিয়ে বলেন যে আমি ফোন দিচ্ছিলাম তাদেরকে, তারা বলছে যে এটা কোম্পানিটা কি তারা একটা ইলেকট্রনিক স্লিপ পান না। তবে আমি কোম্পানির সাথে যোগাযোগ করছি, তারা কইছে তারা দিক দিকে তারা সব রাইট আছে, আমার আরো কলিগ আছে তারা সব ঠিক আছে, বাট আমারটা আর কি ঠিক দেখান না। তাইলে এটা নর্মালি দেখায়, বাট সামথিং আপনি HMRC কে ইমেইলে বা লিখিতভাবে লেখেন। বাট যেহেতু আপনি বলছেন P60 পাচ্ছেন, পে স্লিপ পাচ্ছেন, কাজ করতেছেন, আপনার এগুলা চিন্তা করার দরকার নেই। কারণ HMRCর জিনিসটা আমার ধারণা টেকনিক্যাল, আপনার কোনো হয়তো বা NI নাম্বার বা কোনো একটা, আপনি আবারও চেষ্টা করেন যে বলেন যে কেন আমি পাই না, আমার এমপ্লয়ার তো সবই দিচ্ছে, এই যে আমার P60, আপনি লেখালেখি করেন, ইমেল করেন, সবই কারেক্ট হবে। কারণ নর্মালি আমি দেখছি যারাই HMRC দেখতে চায় তাদের ফাইলটা দেখতে পারে, কারণ আপনার বেলা কেন দেখতে পারতেছেন না আমি জানি না, বাট এটা নিয়ে আপনি কারেক্ট। বাট এটা আপনার চিন্তা করার কিছু নাই, যেহেতু আপনার অন্য কলিগরা কাজ করতেছে, আপনি রাইট পে স্লিপ পাচ্ছেন। তাদের সবার ঠিক আছে, আমাদের দুই একজনের একটু সমস্যা হচ্ছে এগুলো। তো ওনারা কি স্যালারি দিচ্ছে, পে স্লিপ দিচ্ছে, ব্যাংকে টাকা দিচ্ছে, সব ঠিক আছে? জি, সব কিছু ঠিক আছে। আমি রিসেন্টলি 6 তারিখ P60ও পাইছি। তাহলে ঠিক আছে, তাইলে আপনি ওনাদের সাথে কথা না বলে HMRC কে এটা নিয়ে চেজ করেন যে আমার এটা ঠিক করে দেন, আমার তোমরা রেকর্ডটা হয়তো বা ঠিক না, NI নাম্বারে সামথিং রং, অনেক সময় কোনো একটা কিছু হইতে পারে যার কারণে HMRC আপডেট করতে পারতেছে না, আপনি এটা ঠিক করেন HMRC। এগুলা তো আইলার সময় কোনো সমস্যা হবে না? নো, নট এট অল। আইলার সময় আপনার মেইন দরকার যেটা, আপনার যে কারেন্ট এমপ্লয়ার তার একটা লেটার দরকার যে আপনাকে সে জবে রাখবে আইলার পাওয়ার পরে, এটা হলো মেইন ইম্পর্টেন্ট। প্লাস আপনার লাস্ট 3 মাসের পে স্লিপ দিলে চলে, কোনো কোনো ক্ষেত্রে 1 মাসের পে স্লিপ দিলে চলে, এবং ব্যাংক স্টেটমেন্ট। 5টা P60 লাগে না, কিচ্ছু লাগে না, শুধু লাস্ট মান্থের পে স্লিপ, লাস্ট মান্থের ব্যাংক স্টেটমেন্ট এবং রাইট স্যালারি থাকতে হবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অনেকে মিস্টেক করে যে স্যালারি থ্রেশহোল্ডটা, এটা ঠিক থাকলে আইলার হয়ে যায় ইনশাআল্লাহ। আমাদের আরেকটা যে আমাদের সব মান্থে আর কি যে সব ফুল করতে পারে না, বাট তারা ওই যে 21,000 যে আমাদের স্যালারি, এটা কিন্তু মানে আপ হয় যে সময়, এখন সামার টাইম তাদের আর কি বিজনেসটা একটু লো, তো আবার যে সময় উইন্টার আসে তখন আপ হয়ে যায়। হ্যাঁ, আমি বুঝছি, এইসব জিনিসগুলো এখন গভর্নমেন্ট খুব চেক করতেছে কমপ্লায়েন্সের ক্ষেত্রে। যদি রাইট স্যালারি না হয় তারা এখন এভরি মাসে চেক করবে প্রতিটা এমপ্লয়ির পেরোল। এই এপ্রিলের 8 তারিখ থেকে নতুন রুল আসছে, তারা চেক করবে, যদি দেখে যে একটা কোম্পানি ঠিকমতো তার স্যালারিকে, তার স্টাফদেরকে রাইট স্যালারি দিচ্ছে না অ্যাকর্ডিং টু COS, তাইলে কোম্পানির লাইসেন্স সাসপেন্ড হবে, রিভোকড হবে। সুতরাং কেয়ারফুল থাকবেন এবং আপনার এমপ্লয়াররা এই দিক দিয়ে কমপ্লায়েন্ট থাকতে হবে যে আপনি যাতে রাইট আওয়ার পাচ্ছেন, রাইট স্যালারি পাচ্ছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ দর্শক। অনেক প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন আসছে আমাদের কাছ থেকে। আমরা কথা বলছিলাম, কথাটা আসলে শেষ করতে পারছিলাম না, কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে আমরা ওইটুকু বাকিটুকু শুনবো। কিন্তু তার আগে একটা কোয়েশ্চেন বলে রাখি, আপনি বলছিলেন যে যদি কোনো কোম্পানি রিভোকড হয় তাহলে 2 মাসের যে কার্টেলমেন্টের একটা ব্যাপার আছে, এরপরে আরও 2 মাস এক্সট্রা টাইম ওরা নেয়। না, আপনি রিভোকড হওয়ার পরে কার্টেলমেন্টটার ইস্যু হইতে 2-3 মাস চলে যায়। আচ্ছা, ইস্যু হতে হ্যাঁ, তার মানে আপনি যেদিন রিভোক জানবেন পরের দিনই পাবেন না কার্টেলমেন্ট। হ্যাঁ, আনাদার কলেজ। আচ্ছা, প্লিজ দর্শক, আসসালামু আলাইকুম। প্রশ্নটি বলুন। জি, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি, আসসালামু আলাইকুম, বলেন। আমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছিলাম যে আমার হচ্ছে যে এই বছরের নভেম্বরের 6 তারিখে আমার কারেন্ট যে স্কিল ওয়ার্কার রেস্টুরেন্ট পারমিট যেটা আছে ওইটা এক্সপায়ার হয়ে যাইব। তো আমাকে কতদিন আগে আবার নতুন করে কোর্সের জন্য এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে? আপনার 3 বছর শেষ হবে, আরো 2 বছর লাগবে, তাই তো? 2 বছর বা 3 বছর আমার এমপ্লয়ারের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। আপনি 18 সপ্তাহ আগে, আমরা বলি 6 মাস আগে আপনি শুরু করবেন অ্যালোকেশন রিকোয়েস্ট, কারণ অ্যালোকেশন আসতে অনেক দেরি হচ্ছে।
এবং অনেক সময় এমপ্লয়ারের অ্যালোকেশন থাকে, এগুলো চেক করতে হয়। অনেক সময় অ্যানুয়াল অটোমেটিক অ্যালোকেশন দিয়ে দেয়। যদি সেই অ্যালোকেশন না দেয় তাইলে 18 সপ্তাহ আগে রিকোয়েস্ট করবেন এমপ্লয়ার যে আমার একটা ক্যান্ডিডেটের এত তারিখ ভিসা এক্সপায়ার্ড হবে, আই নিড এন এক্সটেনশন। আপনার এমপ্লয়ার হাতে যদি সময় থাকে তাইলে এই যে একটু আগে আরেক কলার করছেন যে ওনারা পাচ্ছেন না, এই ধরনের প্রবলেমে পড়বেন না। তো আমি মনে করি আপনার নভেম্বর থেকে ব্যাক 6 মান্থ যদি যান তাইলে আপনি মনে হয় এপ্রিল মের দিকে করলে হবে। মানে আগে থেকে আপনার এমপ্লয়ার যেন রেডি থাকে আপনার এলোকেশন আছে কিনা চেক করার। এলোকেশন না থাকলে কিন্তু ভিসা আপনি কস ইস্যু করতে পারবেন না উনি। আচ্ছা, আর সেকেন্ডলি বিষয় যেটা হচ্ছে যে আমি যখন এই দেশে এন্ট্রি করছিলাম তখন আমার মেবি অ্যানুয়াল স্যালারি ছিল 26,000 সামথিং প্লাস। সো আমি যখন বর্তমানে যে মিনিমাম ওয়েজেস যেটা আছে ওইটা আমি আমার কোম্পানি এমপ্লয়ার মালিকের সাথে কথা বলছিলাম, উনি বলছে না তোমাকে আর এরকম মিনিমাম ওয়েজেস দেওয়া লাগবে না, তোমার যে কারেন্টলি যে 26,000 যে ত্রিশূল আছে সেই অনুযায়ী তোমাকে স্যালারি দেওয়া হবে। আর যখন তুমি এক্সটেনশন করবা তখন তুমি যে একটা মিনিমাম তোমার জন্য আসবে সেই অনুযায়ী আবার নতুন করে দেবো, তোমাকে ওইখানে আওয়ারলি শুরু করতে হবে না যে তুমি 12-21 পাইতেছো কিনা। না না না, এটা রং। কারণ হইছে আপনার আওয়ারটা দেখতে হবে। আপনার কসে কত ঘন্টা? আমার কোর্সে আছে 45 আওয়ার। ও তাহলে হিউজ। 45 টাইমস কারেন্টলি 1271 টাইমস 52 এইটা দিবেন। আপনার স্যালারি হওয়া উচিত এই মুহূর্তে, আমি বলে দিই আপনার স্যালারি হওয়া উচিত এই মুহূর্তে, আর নাইলে উনি ব্রিজ করতেছে, কারণ এই দেশে মিনিমাম ওয়েজেসের এটা ভেরি ইম্পর্টেন্ট। 45 পয়েন্ট টাইম 12.71 টাইম 52, আপনার স্যালারি হওয়া উচিত 29,741 পাউন্ড 40 পেনি। উনি ব্রিজ করতেছে। এটা কি বিফোর ভিসা এক্সটেনশনের আগে হওয়া প্রয়োজন? আজকেই হওয়া উচিত, কারণ আপনার এপ্রিলের 6 তারিখ থেকে এই দেশে লো মিনিমাম ওয়েজেস 12.71, যা হবার হয়েছে আপনার আজকে থেকেই আপনার স্যালারি, কারণ আদারওয়াইজ আপনার আওয়ার কমাইতে হবে। কারণ আপনার এমপ্লয়ার যখন আপনার কোর্সটা ইস্যু করছে উনি তখন 45 আওয়ার্স দিয়ে দিয়েছিল, উনি কিন্তু 37.5 আওয়ার্স পর্যন্ত দিতে পারে। এটার আরেকটা পথ আছে, উনি আপনার আওয়ার কমাইতে পারে স্পন্সর নোটে গিয়ে যে আমি ওকে 40 আওয়ার্স দিব, আমি 45 আওয়ার্স দিব না, অথবা 37.5 আওয়ার দিব। ওইটা করলে উনি স্যালারি কমাইতে পারে। আদারওয়াইজ উনি যদি কোর্সের মধ্যে 45 আর বেতন দিচ্ছে 26, উনি কিন্তু হি ইজ ইন ক্লিয়ার ব্রিচ, এবং আপনার লাইসেন্সটা সাসপেন্ড হবে, রিভোকড হবে ফর দিস রিজন। এই যে আপনি যখন এলোকেশন চাবে আপনার এমপ্লয়ার, যখন আপনার ব্যাংক স্টেটমেন্ট নিবে 6 মাসের এমপ্লয়ারের, এইটা যখন ফাইন্ড আউট করবে এলোকেশন তো দিবেই না, লাইসেন্সটা সাসপেন্ড হবে। সুতরাং এইসব জায়গায় উনি যে বলছে কমপ্লায়েন্ট মিনিমাম ওয়েজেস এই দেশের রেগুলেটরি রুল ফলো করতে হয়। আপনি হয়তো আসার সময় ছিল 12.21 না, আরো কম ছিল মনে হয় 2-3 বছর। হ্যাঁ, তো মিনিমাম ওয়েজেসটা মাস্ট মেনটেন করতে হয়, এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখন যদি আওয়ারলি মনে করো 45 থেকে 40 তে নিয়ে আসে বা এরকম, এটা সম্ভব। এটা মিনিমাম, এটা শুনেন আমাদের কমপ্লায়েন্স টিম আছে বা আরো যারা আছে, আপনারা যদি যোগাযোগ করেন তাইলে এগুলো হেল্প করতে পারবে, কারণ এগুলো একটু কমপ্লেক্স জিনিস। বাট উনি পসিবল স্পন্সর নোটে গিয়ে আওয়ার কমাইলে, বাট তারপরেও কত স্যালারি হবে সেটাও আমরা বলে দিব। এই যে আমি বললাম 29,741, কারণ এটা হিসাব করে বললাম, যেহেতু আপনার কোর্স হিসাব করে আমি বলছি। তো এবার মিনিমাম ওয়েজেসটা মাস্ট ফলো করতে, উনি এটা বললে হবে না যে না তোমাকে কোর্সে লেখা অ্যানুয়াল দিব না। তারা এটা হিসাব করবে মিনিমাম ওয়েজেস টাইমস ইয়োর কোর্স আওয়ার টাইমস 52 উইকস। থ্যাংক ইউ দর্শক, আপনার প্রশ্নের জন্য আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ। দর্শক আরও একবার স্বাগত আয়ন লিগেল শোতে। আপনাদের সাথে আছে আমি সলিসিটর ফারজানা আফরোজা, আমার সাথে আছে সাইলেক্স লয়ার লুৎফুর রহমান। আমরা কথা বলছিলাম আজকে স্পন্সরশিপ লাইসেন্স এবং ILR নিয়ে। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভ এবং আয়ন টিভি স্কাই 782-তে। আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা আছি আপনার প্রশ্ন আনসার করার জন্য। আমাকে বলা হচ্ছে লাইনে একজন আছেন। দর্শক সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, বলেন। ভাইয়া, আমি একজন স্কিলড ওয়ার্কার, 3 years nearly finished হেলথ কেয়ার সেকশনে। তো আমার ভিসা এক্সপায়ারি 15th of May 2026।
সো আমি আমার এমপ্লয়ারের সাথে যোগাযোগ করতেছি অ্যাবাউট রিনিউয়াল। তো এভরিথিং ইজ ওকে, কাজ, ট্যাক্স, পে স্লিপ, এভরিথিং ইজ ফাইন। সো তারা ভিসা রিনিউয়াল করবে সেটাও কনফার্ম করছে, কিন্তু কথা হলো কস্ট তারা এখনো ইস্যু করতেছে না। তারা তাদের যে সলিসিটর ফার্ম আছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার পরে তারা আমাদেরকে মানে ওরা নিজেরা অ্যাপ্লাই করবে সেই মর্মে ওরা কাগজপত্র চাইছে। তো আমরা এগুলো সাবমিট করছি, আমরা অনেকেই আছি একসাথে। তো ওরা এটার জন্য ভালো একটা টাকা চার্জ করতেছে, এই জন্য আমরা চাইতেছি নিজেরাই অ্যাপ্লাই করার জন্য, কিন্তু ওরা এখনো কস্ট ইস্যু করতেছে না। সো আমি অন্য ব্রাঞ্চে আমার কলিগের সাথে কথা বলছি, তারা নাকি উইদাউট কস্ট অ্যাপ্লাই করে দিছে, বিকজ ওরা এট দ্য এন্ডে সেও কস্ট ইস্যু করে নাই। সো উইদাউট কস্টে যদি অ্যাপ্লাই করতে হয় সেই ক্ষেত্রে প্রক্রিয়াটা কি? বিকজ আমি চাইছিলাম আমি নিজে অ্যাপ্লাই করতে। না ওই আপনার তো মে মাসে ভিসা শেষ, মেয়ের কয় তারিখ শেষ হবে? 15th of May। মে। তো আপনি দেখেন কস্টটা যদি এখনও দিতে পারে তো আপনার সময় আছে। আপনি যদি 10th 12th মের দিকে আপনি স্টিল পান না, তাহলে আগে জানতে চান এমপ্লয়ারকে কেন দিতে পারতেছে না, ওনাদের কি অ্যালোকেশন নাই, ওনারা কি ইস্যু করতে পারতেছে না কেন? কারণ এমপ্লয়াররা সাধারণত অ্যালোকেশন থাকলে মাস্ট আপনাকে দেওয়া উচিত 15 তারিখের আগে। যদি ওরা বলে আমাদের অ্যালোকেশন আসতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনি উইদাউট সিওএস ছাড়তে পারেন। এবং সেটা হলো আপনি যখন অ্যাপ্লিকেশনে যাবেন তখন আপনার স্পন্সর লাইসেন্স নাম্বার যেটা, এটা দিলেই হয়, আইদার কাস্ট নাম্বার অথবা স্পন্সর লাইসেন্স নাম্বার, অথবা দুইটাই দিতে হয়, স্পন্সর লাইসেন্স নাম্বার অ্যান্ড কাস্ট নাম্বার। যেহেতু আপনি নিউ কাস্ট নাম্বারটা দিতে পারবেন না কারণ আপনার এমপ্লয়ার দিতে পারতেছে না, আপনি শুধু স্পন্সর লাইসেন্স নাম্বার দিয়ে কাস্ট নাম্বার জায়গায় স্কিপ করে গেলেই আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। এবং আপনি এডিশনাল ইনফরমেশন দিতে পারেন, ইউ আর ওয়েটিং ফর দ্য কস্ট, তার মানে অ্যাপ্লিকেশনটা ভ্যালিড হবে, অ্যাপ্লিকেশন সাবমিট হবে, এবং আপনি 3 মাস পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টের ডেট আসার আগ পর্যন্ত এনি টাইম সিওএস পাইলে আপনি সিওএসটা যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন সিওএসটা আপলোড করলে হবে। বাট কস্ট ছাড়লে আরেকটা জিনিস করতে হয়, সেটাতে আপনি 3 বছরের মিনিমাম করতে হয়। আপনি চাইলে 1 বছরে করতে পারবেন না, চাইলে 2 বছরে করতে পারবেন না, কারণ ওইটা একটা অ্যাপ্লিকেশনের প্রসিডিউর আছে 3 ইয়ার্স অর 5 ইয়ার্স। সুতরাং আপনি 3 ইয়ার্স করবেন কস্ট নাম্বার ছাড়া যদি ছাড়েন, বাট আপনি অ্যাপ্লিকেশন ছাড়তে পারবেন। ওকে, আচ্ছা, উইদাউট কস্ট অ্যাপ্লিকেশন করলে সেক্ষেত্রে মিনিমাম 3 or 5 ইয়ার্স করতে হবে। ইয়েস, এটা 1-2 করতে পারবেন না, কারণ আপনি ওই যেহেতু কস্ট নাম্বার নাই আপনি ডিউরেশনটা দিতে পারবেন না কস্টের, কবে থেকে কবে স্টার্ট টু ফিনিশ। এই কারণে আপনি 3 ইয়ার্সের মিনিমাম ফি দিয়ে, আর আপনাদের তো কেয়ারে বেশি টাকা লাগে না, আইএইচএস ফি নাই, সুতরাং আপনি 3 বছরের ভিসা ফি যেমন বেশি না, এটা দিয়ে আপনি করতে পারেন। 3 বছরের যেমন 2 বছরের যেমন সমান আপনি করতে পারবেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের সলিসিটর ফার্মের মাধ্যমে অ্যাপ্লাই করার তো কিছু নাই, বিকজ এখানে জাস্ট শুধু যদি উইদাউট কস্ট অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে জাস্ট। হ্যাঁ, বাট মনে রাখবেন একটা জিনিস, কারণ আপনার তো কস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি সলিসিটারকে বাদ দেন তা সলিসিটার যদি আপনার কস্টটা না দেয়, সুতরাং আপনি কস্টটা তো আপনাকে এমপ্লয়ের সাথে গুড কানেকশন থাকলে বলবেন যে আমাকে কস্টটা তুমি ডাইরেক্ট আমাকে দিয়ে দিও, আমি করব, কারণ এটা মনে রাখবেন। তারা এগ্রি করছে কস্ট ইস্যু করবে আমাদেরকে, তাইলে দিলেই হলো। তাইলে এখন আগে জানতে চান কেন দিতে পারতেছে না, ওদের কি অ্যালোকেশন নাই, ওরা কি অ্যালোকেশন দিবে, ওয়েট করতেছে। তাইলে কস্টটা ছাড়লে 3 মাস পাইলেন, এইদিকে আরো 1 মাস আছে, হুইচ ইজ নিয়ারলি 18 উইকস, আপনি কস্ট এক সময় পাবেনই। ওকে, আচ্ছা, তাহলে উইদাউট কস্ট আমি যদি এট দ্য এন্ডে না আসে তাহলে অ্যাপ্লাই করে দিতে পারবো। ইয়েস। ওকে, জাস্ট সেই ক্ষেত্রে স্পন্সরশিপ লাইসেন্স নাম্বারটা অথবা স্পন্সর লাইসেন্স নাম্বার মাস্ট লাগবে। থ্যাংক ইউ। ওকে ভাই, লাস্ট কোশ্চেন, জি বলেন। এটা হলো এট দ্য এন্ডে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে প্রায়োরিটি সার্ভিস, সুপার প্রায়োরিটি আর স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডে যদি অ্যাপ্লাই করে দিই এতে কি কোনো সমস্যা আছে? স্ট্যান্ডার্ডে কোনো সমস্যা নাই, আপনাদের ভিসা আছে ওইটা আগেরটাই চলবে, সুতরাং আপনি স্ট্যান্ডার্ডই করেন, কি দরকার প্রায়োরিটি, আপনি নর্মালটাই ছাড়তে পারেন, কারণ আপনার কাজ তো চলবেই, কাজের সমস্যা নাই। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। নো প্রবলেম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দর্শক, আমাদের আইএলআর এর রুটটা এবার আমরা আবার একটু আলোচনা করি। আইএলআর রুটের আপনি যে ক্যালকুলেটিং আইএলআর, কারণ অনেকে হ্যাঁ একটা আপনি যেটা বলছিলেন যে 5 বছর 10 বছর ওইটা কবে হতে যাচ্ছে? আরেকটা কল এসছে। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন ভাই। এই যে আমি স্কিলড ওয়ার্কার ভিসায় আছি, তো আমার ভিসার মেয়াদ চলে গেছে গত বছর আগস্টে, আর আমার কোম্পানি কস্ট অ্যালোকেশনের জন্য অ্যাপ্লাই করেছে জুলাইতে, আর এখন পর্যন্ত কোনো কস্ট অ্যালোকেশন আসে নাই। তা আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ওনারা উইদাউট কস্ট দিয়ে অ্যাপ্লিকেশন করছে নাকি?
আর এখন ডিসেম্বর থেকে শুধু আমার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট ওরা চেঞ্জ করতেছেন। প্রশ্ন হলো যে এই তো লং টাইম ধরে তো ওইটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, এটা কেন ফিউচার কোনো প্রবলেম হবে না? হোম অফিস, হ্যাঁ এটা হইতে পারে, হোম অফিস হঠাৎ করে আপনার অ্যাপ্লিকেশন ইনভ্যালিড করে পাঠিয়ে দিতে পারে, কারণ আপনার এতদিন লাগার কথা না। আমি তো বলছি ম্যাক্সিমাম 18 উইক, সামথিং রং সামওয়্যার, এটা তো যদি আমি জানি না, কারণ একটা স্পন্সর লাইসেন্সের অ্যালোকেশন রিকোয়েস্ট করলে ম্যাক্সিমাম 18 উইকস লাগে। আপনি বলছেন লাস্ট ইয়ার জুনে অ্যাপ্লাই করছেন, জুলাই তো অ্যাপ্লাই করছিলাম, জুলাই, তার মানে আপনি 6 মাস, এইদিকে প্রায় 4 মাস 10 মাস, নো ওয়ে এটা হইতে পারে। ডিসেম্বরে ওনারা একটা রিপ্লাই দিচ্ছিল, কিছু এক্সট্রা ইনফরমেশন চাইছিল ডিসেম্বরের দিকে, এবং এইটা দেওয়ার পরেও এক সপ্তাহের মধ্যে চলে আসে। ওনাদের ডিসেম্বর থেকে 4 মাস হওয়া লাগার কথা না, বুঝছেন, কারণ নিশ্চয় সামথিং রং আছে। বাট আপনি যেহেতু এখনো ডেট চেঞ্জ করে আসেন, আপনার কি ই ভিসা চেক করেন, ভিসা ঠিক আছে, শেয়ার কোড সব ঠিক আছে? আচ্ছা, ওখানে দেখাচ্ছে যে ইউ ক্যান স্টে আনটিল ইউ গেট ইউর ওকে। সুতরাং আপনার এমপ্লয়ারের সামথিং হয়তো বা কোনো একটা জায়গায় প্রবলেম আছে, যে আর নাইলে এতদিন লাগার কথা না। আমরা বললাম তো যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের আমরা যে কাজগুলো করি সেটা ম্যাক্সিমাম 18 উইকস লাগে, এর মধ্যে চলে আসে। 18 উইকস মানে, এর জন্য আমি সব ক্লায়েন্টকে বলি 6 মাস আগে আসেন। 18 উইকস মানে 4 মান্থ সামথিং, 4.5 মান্থ, ধরেন 6 মাস আগে হইলে আপনার 6 মাসে এতদিনে আসার কথা, এত দেরি হওয়ার কথা না। বাট তারপরে চেক করে নেন কেন হচ্ছে না। বাট আপনি আসা মাত্র কস্ট দিলে হয়ে যাবে, আপনার সব টাইমগুলো কাউন্ট হবে, ডোন্ট ওয়ারি। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দর্শক। আচ্ছা আইএলআর, আচ্ছা আইএলআর, তো আইএলআরের এটা এখনো হয় নাই, এটা ওয়ারি হওয়ার কিছু নেই, কারণ অক্টোবরেও হবে কি না একটা, মানে যেহেতু এখন অনেক ডিবেট চলতেছে, বাট যদি হয়ও 5 বছর 10 বছর রেট্রোস্পেক্টিভ হবে কিনা, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু। কারণ যারা আসছে, গভর্নমেন্ট ইজ ভেরি ওয়ারিড যে 2028-এর মধ্যে প্রায় 2 মিলিয়ন লোক সেটেল হয়ে যাবে। তো যার কারণে গভর্নমেন্ট এটাকে চিন্তা করতেছে যে ওদের জন্য রেট্রোসে ইফেক্ট দিবে, যে ওনারাও পাবে না, ওনারা নিউ রুলে পড়ে যাবে। কিন্তু এটা না হওয়ার চান্স খুব বেশি, কারণ লেবার পার্টি থেকে খুব প্রেশার পড়তেছে যে এটা যাতে না হয়, এবং আমার ধারণা রেট্রোস্পেক্টিভ না হইতে পারে, 5 ইয়ার্স 10 ইয়ার্স হবেই, এবং এটা হবেই। এটা আসলে আপনি দেখেন এক্সচেঞ্জে আপনি 3 ইয়ার্সও পাইতে পারেন, আবার ওইদিকে 15 ইয়ার্সও যাইতে পারে। এটা বেসড অন ইয়োর স্যালারি, কন্ট্রিবিউশন অ্যান্ড আদার স্টাফ মিলে আপনি এটা আইএলআর হবে। বাট এটা আমরা বুঝতে পারবো অক্টোবরের দিকে, কারণ সামার সেশন যখন বন্ধ হয়ে যাবে, তখন নেক্সট যখন পার্লামেন্ট আসবে, তখন দেখা যাবে যে রিয়েল কি আসতেছে এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আসছে। যদি রেট্রোস্পেক্টিভ না আসে তাইলে সবাই পাবে, যদি এটা আসে তাহলে এটা চ্যালেঞ্জ হবে, কোর্ট হবে, অনেক কিছু হইতে পারে। বাট ইন দ্য মিন টাইম এখন যারা কমপ্লিট করতেছেন তারা তো করতে পারতেছেনি, বাট এটা অক্টোবরের আগে কেউ বলতে পারবে না যে এটা রেট্রোস্পেক্টিভ হবে কি হবে না। আমাদের একটা কলার আছেন আমাদের সাথে। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছি যে আমি নভেম্বর 2023-এ আসছি অ্যাজ এ স্কিলড ওয়ার্কার, কেয়ার ওয়ার্কার ভিসা। তো আমি আর কি আমার ওয়াইফকে আনতে চাচ্ছি এখন, বাট আমার কোম্পানি রিভোকড হয়ে গেছে। আমি স্টিল কাজ করতেছি কোম্পানির সাথে, কোম্পানি বলতেছে যে এটা হচ্ছে কুলিং পিরিয়ড চলতেছে 1 ইয়ার, সো এখন 60 ডেজ এর লেটার পাবো না, আমি কাজ করতে পারবো। আমার ভিসা আর কি ডিসেম্বর পর্যন্ত আছে এই বছরে, বাট আমি এখন আর কি ওয়াইফ আনতে পারতেছি না। তো এটা কি কোনো ওয়ে আছে কিনা ওয়াইফ আনার? এখন না, আনফরচুনেটলি পারবেন না, কারণ লাইসেন্স রিভোক থাকলে আনতে পারবেন না। এখন কোম্পানি কাজ করতেছেন, কারণ এই যে আমরা একটু আগে আজকে আলাপ করলাম যে কেয়ারের সেক্টরের ক্ষেত্রে এই আপনার কাঠিন্য লেটারটা আসে না। সুতরাং আপনার মেইন এমপ্লয়ার যে কাজে রাখতেছে, যেহেতু শেয়ার কোড আপনার এখনও ভ্যালিড আছে, রাইট টু ওয়ার্ক আছে, এর জন্য আপনি কাজ করতে পারতেছেন। আর কুলিং অফ পিরিয়ড 12 মান্থ থাকে একটা কোম্পানির, তো ওনারা যদি 12 মান্থের পরে আবার লাইসেন্স অ্যাপ্লিকেশন করে লাইসেন্স পায়, তাইলে আপনার ওই লাইসেন্স নাম্বার দিয়ে আপনি আপনার ওয়াইফকে আনতে পারবেন। অথবা আরেকটা পথ হলো, আপনি যদি এমপ্লয়ার চেঞ্জ করেন, কালকেই চেঞ্জ করতে পারেন, তাইলে আপনি নতুন এমপ্লয়ারের এই স্পন্সর লাইসেন্স নাম্বার দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ওয়াইফ আনতে পারবেন। কিন্তু আপনি কারেন্ট রিভোকেশন স্টেজে আপনার এই কারেন্ট এমপ্লয়ারের লাইসেন্স নাম্বার তো আর নাই, যেহেতু রিভোকড হয়ে গেছে, এইটা দিয়ে আপনি ওয়াইফ আনতে পারবেন না। সুতরাং আপনি আইদার যদি কুইক আনতে চান, চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট, অন্য এমপ্লয়ারে যান, গিয়ে তারপর আনতে পারবেন, অথবা ওয়েট ফর দিস এমপ্লয়ার টু গেট লাইসেন্স, নিউ লাইসেন্স, দেন আপনি ওই লাইসেন্স নাম্বার ইউজ করে আপনার ওয়াইফকে আনতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর একটু আমি পরামর্শ চাচ্ছি যে আমার হচ্ছে কোম্পানি থেকে বলা হয়েছে যে এটা ওরা সবকিছু ঠিক করার ট্রাই করতেছে, তো আমার কি এটা ওয়েট করাটা ঠিক হবে?
ইটস আপ টু ইউ ব্রাদার, কারণ আপনি যদি মনে করেন যে আপনি চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট, আপনি বেটার অপরচুনিটি পাচ্ছেন, ইউ গট এভরি রাইট টু চেঞ্জ ইউর এমপ্লয়ার, এবং আপনার ফ্যামিলি আপনি পারবেন, আপনি ওয়াই ডোন্ট ইউ ট্রাই, নাথিং, নো হার্ম টু ট্রাই অ্যানাদার কোম্পানি। আপনি যদি চেঞ্জ অফ এমপ্লয়ার পেয়ে যান, গুড কোম্পানি পান, তাইলে যেমন একটা কোম্পানি আমি একটু আগে বলছি আপনাকে, লাইভলি বলতে লিফটেড ট্যালেন্ট একটা কোম্পানি আছে, আপনি সার্চ করেন, ওইগুলো একটা রিক্রুটমেন্ট এজেন্সি, হোম অফিসও ওইটা ওদের নাম বলে লিফটেড ট্যালেন্ট, ওইখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার স্কিল দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে এবং কোনো ইন্টারভিউ পান, তাহলে ওরা ফ্রি অফ চার্জ আপনাকে COS দিবে। দেন আপনি যদি মুভ হয়ে যান, ওই কোম্পানি থেকে আপনার ওয়াইফকে আনতে পারেন। এটা ইজ ইউর ডিসিশন। ওকে, আচ্ছা, আপনি একটু নামটা একটু আবার একটু বলবেন। লিফটেড, LIFTED, লিফটেড, আর একটু স্পেস দিয়ে ট্যালেন্ট, TALENT। ওইখানে অ্যাপস আছে, ওই অ্যাপসে গিয়ে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনি আপনার CV দিবেন, আপনার এক্সপিরিয়েন্স দিবেন, তারপরে ওরা যদি আপনাকে ইন্টারভিউতে ডাকে, তাইলে আপনি যদি জব পান, তাহলে ওইখানে আপনি ফ্রি COS পাবেন, এবং আপনি মুভ হয়ে ওই লাইসেন্স নাম্বার দিয়ে আপনার ফ্যামিলি আনতে পারেন, বুঝছেন? সুতরাং আপনার নো হার্ম। থ্যাংক ইউ, নো প্রবলেম। থ্যাংক ইউ দর্শক, খুবই ইউজফুল ইনফরমেশন, কিন্তু মেনি পিপল আর ওয়েটিং কস নাম্বার। ভাইয়া আমরা ছিলাম হচ্ছে কতটা শেষ করলাম, এখানে একটা সেলফ স্পন্সরশিপ বলে যে একটা আমরা শব্দ শুনতে পাই, সেটা এই যে যারা এক্সিস্টিং এমপ্লয়ি আছেন, যারা এমপ্লয়ারের রিভোকেশনের কারণে সাফারার, ওরা কি নিজে সেলফ এমপ্লয়, মানে সেলফ স্পন্সরশিপের মাধ্যমে কি এটা? এটা কিন্তু একটা জিনিস কি, গাইডেন্সে হোম অফিসে 2019-এর গাইডেন্সে বা এখন পর্যন্ত এটা চেঞ্জ করে নাই, যে একজন আরেকটা কল আসছে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আমি সলিসিটর সাহেবের লগে তোরা মারতাম। আসসালাম। জি বলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা স্যার, কিতা ওয়ার্ক পারমিটের কথা মারতা যাইব নি? জি খোকা, ওয়ার্ক পারমিটে আনাইতে হইলে কিতা লাগে? ওয়ার্ক পারমিটে আনাইতে গেলে কিতা লাগে, আপনি আগে এমপ্লয়ার হইতে হইবা, লাইসেন্স বার করতে হইবা, দেন আনতে পারবা। এক নম্বর আপনার এখন এবং যে ক্যান্ডিডেট আইতা হাইলি স্কিল হইতে হইবা, কারণ এখন নতুন নর্মালি আইতে পারত না যে কেউ। এটা লিয়ে আমরা আজকে আলাপ করছি যে স্পন্সর লাইসেন্সে এখনও মানুষ আনা সম্ভব, বাট একটা কোম্পানি বালা থাকতে হবে। আবার অনেকটা আছে ডিপেন্ডেন্ট ছাড়া যদি কেউ আইতে চান, তাহলে বিল্ডার কোম্পানি থাকলে, ব্রিকলেয়ার, এগুলা TSL বলে, টেম্পোরারি শর্টেজ লিস্টের মাধ্যমে এরা আবার ডিপেন্ড আনতে পারত না, বাট এরা আইতে পারবা। যেমন ব্রিকলেয়ার, প্লাস্টারার, প্লাম্বার, এগুলা কিছু আছে, আনা যায়। বাট এগুলো হইলো আপনার সবার আগে মেইন হইল গিয়া ওদেশের একটা কোম্পানি থাকতে হইব, এই লাইসেন্স অ্যাপ্লাই করতে হইবা, ও লাইসেন্সের মাধ্যমে আউট কান্ট্রি কোর্স দিয়ে আনতে পারবা। ওকে, আপনার নম্বরটা পাইতাম পারিনি। আপনার নম্বর আমার অফিস, মানে আপনার রিসেপশনও দিবা, জহরিয়া তারা দিবা না আমারে, বুঝছেন? ধন্যবাদ দর্শক। আচ্ছা, আমরা নতুন একটি প্রশ্ন, যে সেলফ স্পন্সরশিপের যে জিনিসটা, এটা আমরা অনেক সময় এনকারেজ করি, যারা লাইসেন্স রিভোকড হয়ে যায়, তাদের কোনো পথ নাই, যেহেতু তারা এই দেশে আসছেন, অনেক এক্সপিরিয়েন্স আছে, ইনকামও করছেন, অনেকে আছে ডিপেন্ডেন্ট সহ আছেন মোটামুটি, তখন তারা যখন কোনো পথ না পান, তখন আমরা বলি যে ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া। আরেকটা কল আসছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য। জি, আমার একটু সিলেকশন ছিল স্যারের কাছে। আমি স্কিল ওয়ার্কার ভিসাতে আছি, কেয়ার ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট কেয়ার ওয়ার্কার। বর্তমানে আমার ভিসার মেয়াদ 3 বছর ছিল। আগামী মাসের 23 তারিখে আমার ভিসার মেয়াদটা শেষ হবে। আমার গত সপ্তাহে আমাদের কোম্পানি মালিক ওনার সাথে আমার মিটিং হয়েছে। তিনি জানাচ্ছেন যে আমাকে অ্যালোকেশন আসতেছে না, পথ নাই ওনার এই মুহূর্তে। উনি আমাকে বলতেছেন দেখার জন্য আসলে ওনার কাছে আসতেছে না, আসতে লেট হবে, কারণ আমার তো সময় খুব সন্নিকটে হয়ে গেছে। তো এখন আমার কি করা? একটা বিষয় হচ্ছে, আমি আরেকটা কেয়ার হবে, আমি মান্থলি 40 আওয়ার কাম করি, তো ওইখানেও ওরা চাচ্ছে লোকেশন নাই। তো এই মুহূর্তে আমার আসলে কি করা উচিত হবে? এই মুহূর্তে আপনি উইদাউট COS, যেটা আগের খোলারকে বলছি, আপনি আপনার ভিসাটা এক্সপায়ারি ঠিক 1 সপ্তাহ আগে বা 4-5 দিন আগে বা একদিন আগেও আপনি উইদাউট COS আপনার কারেন্ট স্পন্সর লাইসেন্স নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন ছাড়তে পারবেন। এবং এইটা ছাড়ার পরে আপনার 3 মাস পরে যখন ফিঙ্গারপ্রিন্ট চাবে, আপনি ডেট ওনারা চলে আসলে কস্টটা দিতে পারেন, অথবা আপনার যে আরেকটা কোম্পানিতে কাজ করছেন 20 আওয়ার্স, ওনারাও যদি এক সময় 3 মাস পরে COS দেয়, আপনি পারবেন। এবং আপনি বাট ডোন্ট বিকাম ওভারস্টেয়ার, এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ এটা মনে করেন না আমার এমপ্লয়ার রিকোয়েস্ট করতেছে কসের জন্য, তার মানে আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং। নো, এমপ্লয়ার রিকোয়েস্ট করছে কস, এটা সেপারেট ইস্যু, এটা কিন্তু কমপ্লিট সেপারেট ইস্যু। কিন্তু আপনার ভিসা এক্সপায়ারিটা
কমপ্লিটলি আপনার প্রবলেম, এবং আপনি এক্সপায়ারি হওয়ার আগে আপনার স্পন্সর লাইসেন্স নাম্বার, যেটা এমপ্লয় আগের কোর্সে কিন্তু লেখা থাকে, এই নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশন অনেক কিছুদিন একটু আগে শুনছেন না, একটা অ্যাপ্লিকেশন ওনার 8 মাস ধরে পেন্ডিং আছে, এইভাবে পেন্ডিং রাখতে পারবেন, বলতে পারেন যে আমার এমপ্লয়ারে কোর্স দিচ্ছে না। এইখানে একটা জিনিস হচ্ছে 16 ফেব্রুয়ারি আমার অফিসের যেটা দেখালেন আমাকে, ওনার সেকশন 12.24 এন্ড সেকশন 218 এইটাতে ওরা ডিক্লাইন করে দিতে আর কি ওনার কস্টটা, তো উনি আবার রিটার্ন অ্যাপ্লাই করতে পারবেন, তো আপিল করছেন। তো এগুলো আশা করা যায় হয়ে যাবে। উনাকে বললেন যে এগুলার জন্য যদি উনি নিজে করে বা লয়ার যারা আসে করতে পারবে, এগুলা হবে, বাট আপনি অবাষ্টে হয়েন না, ওকে? আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ছাইডা রাখেন হ্যাঙ্গিং করে, যাতে যখন উনি অ্যালোকেশন পায় এই কস্টটা আপনি দিতে পারেন। আমি বার্মিংহাম থেকে বলছিলাম, আপনার অফিসের মাধ্যমে, আপনাদের মাধ্যমে কি আমি অ্যাপ্লিকেশনটা করতে পারবো? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি ওই আমরা হেল্প করতে পারবো। আপনি এই যে নাম্বারে যদি ওই যে এখন টিভির ওদেরকে জিজ্ঞেস করলে আমার ডিটেলস পাবেন, অথবা আপনার অফিসের নাম্বার আমি গুগল থেকে ওকে বা অনলাইনেই পাবেন, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আচ্ছা, একটা জিনিস ছিল, আমার ওয়াইফ তো কাজ করে, ওর কি কাজের কোনো No, she can work full time, no worry at all. As soon as you submit the application, your wife can work full time, no restriction at all. And এই সময় কি আমার কি অফিসে, আমি যেটা থেকে আছি বর্তমানে কেয়ার কোম্পানি, ওদের ওইখানে কি কাজ করতে হবে না? কাজ করতে পারবে, কাজ করতে না করলে হবে না, কাজ করতে হবে, নাহলে ব্রিচ হয়ে যাবে। আপনার অ্যাপ্লিকেশন চলাকালীন আপনার মেইন এমপ্লয়ার আন্ডারে সবসময় কাজ করতে হবে। ইয়েস, ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রিয় দর্শক, যারা কোয়েশ্চেন করছেন, যারা আরও ফার্দার ইনফরমেশন চাচ্ছেন, যে ভাইয়ের সাথে কথা বলছেন, আপনারা আমাদের শোয়ের পরে আমাদের যে নাম্বারে আপনারা ফোন করছেন সেই নাম্বারে ফোন করে আপনারা বাকি ডিটেলস নিয়ে নেবেন। থ্যাংক ইউ। আমরা ছিলাম সেলফ স্পন্সরশিপে, আমাদের হাতে সময় একদম কম, আমাদের 2 মিনিট সময় আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমি সেলফ স্পন্সরশিপের জিনিসটা বললাম যে এটা হলো এম্পাওয়ারিং। আপনি যদি এজ এ এমপ্লয়ি আপনি আসছেন, জব পাচ্ছেন না, তখন কি করবেন? তখন যদি কোনো আইডিয়া থাকে, আপনি কোনো একটা ব্যবসায় পার্টনার হইতে পারেন, ওইখানে লাইসেন্স বাই করে ওইখানে আপনি মুভ হইতে পারেন। বলেন আপনি একজন কেয়ারার, আপনার কোনো উপায় নেই, লাইসেন্স পাচ্ছেন না, কিছু পাচ্ছেন না, বাট আপনার একটা বিজনেসের আইডিয়া আছে, একটা কিছু করতে চান, একটা টেকওয়ের ম্যানেজার হইতে চান, টেকওয়ে চালাবেন। সেটা কি এমপ্লয়ি থাকা অবস্থায়? মানে আমার প্রশ্নটা হচ্ছে এই যে আমি 3 বছরের জন্য একজন এলেন, 3 বছরের শেষ না হওয়ার আগেই তার কোম্পানি রিভোক্ট হয়ে গেছে, এখন তার উপায়টা কি? আরো যে 2 বছর লাগবে, সে অন্য কোনো কোম্পানিতে পাচ্ছে না, এখন নিজে হইতে পারে, নিজে একটা ব্যবসায়। বাট এগেইন মনে রাখতে হবে আরেকজন অথরাইজিং অফিসার লাগবে, যে ব্রিটিশ বা সেটেল। তো ওনাকে দিয়ে একটা বিজনেস উনি পার্টনার হয়ে, বা ওনার ওয়াইফ বা যাকেই পার্টনার বানিয়ে ওইটার লাইসেন্স বাইর করে ওইটাতে উনি যেতে পারবে। এবং ওইটা সাধারণত ম্যানেজমেন্ট স্কিলে বা যে স্কিল আছে, অনেকে আছে, অনেকে আমাদের করে, কেউ যে আইডিয়া নিয়ে আসে সেই আইডিয়াতে ব্যবসা বাইর করে, ব্যবসাও চললো, নিজের কাজও চললো, টাইম কাউন্ট হইলো। এই যে 3 বছর ছিল, এইগুলো সব কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা তো খুবই হোপফুল মেসেজ সবার জন্য। আরেকটা হচ্ছে অ্যাসাইলাম সিকার যারা আছে, যাদের কাজের রাইট আছে, ওরা কি সেলফ স্পন্সরশিপ যেতে পারবে? প্রোভাইডেড ওরা ইমিগ্রেশন বেইল পায়নি। যদি ইমিগ্রেশন বেইল লেটার পেয়ে থাকে তাহলে সুইচ করতে পারবে না। আচ্ছা, এবং এইখানে আমরা অনেকটা দেখি যে ইমিগ্রেশন বেইলটা লিফটও করা যায়। কারণ কি হয়েছে যে অনেক সময় অ্যাসাইলাম সিক যখন যারা করে, তারা কাজের ভিসা থাকা অবস্থায় অ্যাসাইলাম সিকটা করে, তারা যখন আপিল রাইটে যায় তখন কিন্তু ইমিগ্রেশন বেইলটা দিয়ে দেয়, রিফিউজ হওয়া মাত্রই ইমিগ্রেশন বেইল সাথে দেয়, আপিল রাইট দেয়। তা আমরা পরে বলি যেহেতু তার 3C ছিল অ্যাসাইলাম চাওয়ার সময়, তাহলে ওয়াই পুটিং ইমিগ্রেশন বেইল? অনেক সময় তারা উইথড্র করে, ওই ইমিগ্রেশন বেইল উইথড্র করলে দেখেন মুভ টু সুইচ স্কিল ওয়ার্কার এগেইন। কিন্তু অনেকে যে ভিজিটর ভিসা হিসেবে এসেছে, ওরা একদমই পারবে না, ওদের এটাকে নাই। Thank you so much. No problem, it's my pleasure. Thank you for sharing your knowledge and experience with us. No problem. Thanks for inviting me, and thanks to your viewer as well. Thank you. ভালো থাকেন আপনার সবাই। And Darshak, that's all for today. Thank you for watching Ion Legal Show.